আজকে আলোচনা করব বেন ব্রিজ রিফ্লেক্স সম্বন্ধে। তো এই রিফ্লেক্সটা কখন দেখা যায়? এটা দেখা যায় যখন আমরা কোনো পেশেন্ট বা কোনো পার্সনকে ব্লাড বা নর্মাল স্যালাইন ইনফিউশন করি। তাহলে এটাকে দুভাগে আমি আলোচনা করব। ধরে নিলাম যে পার্সনটা যার হার্ট রেট প্রথমে কম রয়েছে তাকে আমি কি করলাম, ওই ফ্লুইড বা ব্লাড ইনফিউজ করলাম, তাহলে তখন কি এফেক্ট দেখা যাবে। এবং সেম পার্সন বা অন্য একজন পার্সনের যার হার্ট রেট বেশি আছে তখন আমি কি করলাম, ফ্লুইড বা ব্লাড ইনফিউজ করলাম, তাহলে তখন কি এফেক্ট দেখা যাবে। তাহলে দুটো ভাগে আমি আলোচনা করব। তাহলে প্রথম কন্ডিশনে এই পার্সনটার মধ্যে কি হয়েছে, হার্ট রেট কম আছে। তাহলে ধরে নিলাম হার্ট রেট আছে 60 বিটস পার মিনিট। তাহলে যখন রয়েছে হার্ট রেট 60 বিটস পার মিনিট, আমি কি করলাম, উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম মোর দেন 500 ml ব্লাড বা নর্মাল স্যালাইন আমি ইনফিউজ করে দিলাম। কিন্তু শর্ট পিরিয়ডের মধ্যে ইনফিউজ করছি, তাহলে কি হবে, ভেনাস রিটার্ন বাড়বে না কমবে? ভেনাস রিটার্ন বাড়বে, ইনক্রিজ ভেনাস রিটার্ন। এবং ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে কি হবে, অ্যাট্রিয়ামের যে ভলিউম রয়েছে, তাহলে একটা কি সাডেন, তাহলে কি হবে, একটা খুব কম সময়ের মধ্যে অ্যাট্রিয়ামের যে ভলিউম রয়েছে ভলিউমটা ইনক্রিজ করবে। এবং অ্যাট্রিয়ামের ভলিউমটা যেহেতু ইনক্রিজ করবে, এখানে এখানে কি থাকে, এসএ নোড, তাহলে এসএ নোডটা কি হবে, স্ট্রেচ হবে। এবং এসএ নোডটা যদি স্টিমুলেটেড হয়, এসএ নোড কি করে, এসএ নোডের আমরা জানি দিস ইজ এ পেসমেকার শেপ, তাহলে এসএ নোড কি করবে, হার্ট রেটটাকে বাড়িয়ে দেবে। তাহলে যে হার্ট রেট ছিল 60 বিটস পার মিনিট, এখন কি হবে, হার্ট রেটটা বেড়ে যাবে। সেকেন্ড যেটা হয়, আমি যখনই ব্লাড ভলিউমটা রাইট অ্যাট্রিয়ামে বেড়ে গেছে, রাইট অ্যাট্রিয়ামে আদার দুটো রিসেপ্টর থাকে। ওকে, একটা হচ্ছে টাইপ এ রিসেপ্টর এবং অ্যাট্রিয়ামে কি থাকে, টাইপ বি রিসেপ্টর। টাইপ এ রিসেপ্টরটা কখন স্টিমুলেটেড হয়, যখন অ্যাট্রিয়ামে সিস্টোল হচ্ছে, এবং টাইপ বি রিসেপ্টরটা স্টিমুলেটেড হয় যখন অ্যাট্রিয়ামে ডায়াস্টোল হচ্ছে। সো ডিউ টু দ্য ভেনাস রিটার্ন হোয়েন বোথ দ্য টাইপ এ অ্যান্ড টাইপ বি অ্যাট্রিয়াল রিসেপ্টর আর স্টিমুলেটেড, তখন কি হবে, ওই স্টিমুলাসটা এরপর ভেগাস যে নার্ভ রয়েছে, ওই ভেগাস নার্ভ দিয়ে করে কোথায় আসবে, মেডুলাতে আসবে। এবং মেডুলার পার্টিকুলারলি যে আরভিএলএম সেন্টার রয়েছে, হুইচ ইজ এ পার্ট অফ ভেসোমোটর এরিয়া, এই আরভিএলএম সেন্টারটা স্টিমুলেটেড হবে। এবং আমরা অলরেডি অনেকবার ডিসকাস করেছি, আরভিএলএম থেকে যেহেতু সিম্প্যাথেটিক ডিসচার্জ হয়, তাহলে আরভিএলএম সেন্টার যদি স্টিমুলেটেড হয়, সিম্প্যাথেটিক ডিসচার্জটা বাড়বে। এবং সিম্প্যাথেটিক ডিসচার্জ যদি বাড়ে তাহলে কি হবে, বোথ হার্ট রেট বাড়বে এবং ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়বে। তাহলে কি হলো, যে পার্সনটার বা যে পেশেন্টটার হার্ট রেট কম ছিল তাকে আমি ব্লাড বা ফ্লুইড ইনফিউশন করলে, উইদিন শর্ট টাইমের মধ্যে যদি আমি ইনফিউজ করি, তাহলে কি হলো, দুটো পাথওয়ের মাধ্যমে হার্ট রেট বাড়লো। একটা ডিরেক্ট এফেক্ট অন দ্য এসএ নোড, এবং আরেকটা হলো অ্যাট্রিয়ামের মধ্যে যে রিসেপ্টর ছিল ওই রিসেপ্টর স্টিমুলেটেড হয়ে গিয়ে কি করলো, আরভিএলএম সেন্টারটা স্টিমুলেটেড হয় এবং হার্ট রেটটা বেড়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে এ এবং বি রিসেপ্টর থেকে স্টিমুলেশন অলসো গোজ টু দ্য কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার। এবং কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার যদি স্টিমুলেটেড হয়, এখান থেকে কি রিলিজ হয়, প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ, এবং তার জন্য কি হবে, হার্ট রেটটা কম হবে। কিন্তু এই দুটো পাথওয়ের মাধ্যমে যেহেতু হার্ট রেট ইনক্রিজ করছিল, এবং এই পাথওয়ে দিয়ে হার্ট রেট ডিক্রিজ করলেও আলটিমেট যেটা নেট এফেক্ট হবে সেটা হচ্ছে হার্ট রেট বাড়বে এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। এটা হলো বেন ব্রিজ রিফ্লেক্স। এবং এটা কখন, এই ফাংশনটা কখন দেখা যায়, যখন হার্ট রেট কম থাকে। এরপরে একটু ডিফিকাল্ট মনে হবে তোমাদের, যখন হার্ট রেট বেশি আছে। ধরে নিলাম এখন পার্সনের অলরেডি হার্ট রেট বেশি আছে, মোর দেন 100 বিটস পার মিনিট। এবং এই পার্সনটার ক্ষেত্রে এখন তুমি কি করেছো, খুবই শর্ট পিরিয়ডের মধ্যে ফ্লুইড বা ব্লাড ইনফিউজ করেছো। তাহলে কি হবে, ফ্লুইড বা ব্লাড যখনই তুমি ইনফিউজ করবে, একই জিনিস ভেনাস রিটার্ন বাড়বে। ভেনাস রিটার্ন যদি বাড়ে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি বাড়ে, স্ট্রোক ভলিউম বাড়বে, এবং কি হবে, তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। এই অবধি ক্লিয়ার? কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে, অ্যাট্রিয়ামের যে প্রেশার রয়েছে, প্রেশারটা বাড়বে। এবং অ্যাট্রিয়ামের যদি প্রেশার বাড়ে, এখানে কি রয়েছে, আমার ব্যারো রিসেপ্টরগুলো রয়েছে, তাহলে ব্যারো রিসেপ্টর স্টিমুলেটেড হবে। এবং ব্যারো রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয়, তাহলে সিগন্যাল বা স্টিমুলেশনটা কোথায় আসবে, ইট উইল স্টিমুলেট দ্য নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস। এবং নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস যদি স্টিমুলেটেড হয়, তাহলে কি করবে, ইট স্টিমুলেট দ্য কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার। কার্ডিয়াক ইনহিবিটরি সেন্টার যদি স্টিমুলেটেড হয়, ইট ইনক্রিজ দ্য প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ, অ্যান্ড ডেফিনেটলি কি হবে, হার্ট রেট উইল বি ডিক্রিজ।
এবং এনটিএস যদি স্টিমুলেটেড হয়, এদিক থেকে কি রিলিজ হবে? ইট রিলিজ দ্য গ্লুটামেট, অ্যান্ড গ্লুটামেট যদি রিলিজ হয় ইট স্টিমুলেট দ্য আইভিএলএম অর সিভিএলএম. IVLM or CVLM release GABA, and GABA is a inhibitory neurotransmitter. So ultimate কি হবে? RVLM center will be inhibited. তাহলে কি হবে? সিম্প্যাথেটিক ডিসচার্জ কমে যাবে. সিম্প্যাথেটিক ডিসচার্জ কমলে কি হবে? হার্ট রেট কমবে এবং ফোর্স অফ কন্ট্রাকশন কমবে. তাহলে এই দিক দিয়েও হার্ট রেট কমছে এবং এই দিক দিয়েও হার্ট রেট কমছে. আলটিমেট এফেক্ট কি হলো? যে পার্সনের হার্ট রেট বেশি আছে তাকে যদি আমি ব্লাড বা ফ্লুইড ইনফিউজ করি তাহলে আলটিমেট কিন্তু হার্ট রেট কমবে. সো এটা হলো বেন ব্রিজ রিফ্লেক্স. তাহলে বেন ব্রিজ রিফ্লেক্স দুভাবে কাজ করে. হার্ট রেট যখন কম থাকে তখন কিভাবে, কোন মেকানিজমের মাধ্যমে হার্ট রেট বাড়বে সেটা আমি জানলাম. এবং আরেকটা জানলাম যে হার্ট রেট যদি বেশি থাকে তখন ব্যারো রিসেপ্টর মেকানিজমের মাধ্যমে কিন্তু হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন কিন্তু কমে যায়. এরপরে আর যেটা হয়, যেহেতু অ্যাট্রিয়াল প্রেশার হাই থাকছে, তার মানে বা কার্ডিয়াক আউটপুট যেহেতু হাই থাকছে, তাহলে অ্যাট্রিয়াল প্রেশারটাকে নর্মালাইজ হতে হবে বা কার্ডিয়াক আউটপুটটাকে নর্মালাইজ হতে হবে. হার্ট রেট কম হওয়ার মধ্যে কিন্তু কার্ডিয়াক আউটপুটটা নর্মালাইজ হলেও ফাইনালি বা প্রপার নর্মালাইজ হয় না, কারণ ব্লাড ভলিউম বেশি আছে. তাহলে ব্লাড ভলিউমটাকে কমাতে হবে, এবং ব্লাড ভলিউম যদি কমাতে হয় একটাই মাধ্যম রয়েছে, সেটা হলো যে এক্সট্রা ফ্লুইডটা রয়েছে সেই ফ্লুইডটা কিডনির মাধ্যমে সেটা এক্সক্রিটেড হয়ে যেতে হবে. তাহলে সেই এক্সক্রিশনটা কিভাবে হবে? এক্সক্রিশনটা হবে যে মেকানিজমের মাধ্যমে সেটা আমরা এবারে জানবো. তাহলে যেহেতু কার্ডিয়াক আউটপুট বেশি আছে বা অ্যাট্রিয়াল প্রেশার বেশি থাকার জন্য রেনাল সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কমে যাবে. ডিক্রিজ দ্য রেনাল সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি. তাহলে এটা কি রয়েছে? আমার অ্যাফারেন্ট আর্টেরিওল এবং এফারেন্ট আর্টেরিওল, এবং অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে কি হবে? ব্লাড ফ্লোটা বাড়বে. তাহলে ব্লাড ফ্লো যদি বাড়ে ডেফিনেটলি কি হবে? জিএফআর বাড়বে, ইনক্রিজ জিএফআর. এবং জিএফআর যদি ইনক্রিজ করে, জিএফআর ইনক্রিজ হলে ইউরিন আউটপুট বেশি হবে, এবং ইউরিন আউটপুট বেশি হওয়া মানে তাহলে কি হবে? ফ্লুইড লস হবে. ফ্লুইড লস যদি হয় তাহলে কি হবে? অ্যাট্রিয়াল প্রেশারটা কমে যাবে. কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে, এটা গেল ফার্স্ট মেকানিজম. সেকেন্ড যেটা হবে, জিএফআর যেহেতু বেশি বাড়ে, যেহেতু বাড়ার জন্য কি হবে? রেনিন যে সিক্রেশনটা, রেনিন সিক্রেশনটা কম হবে. ডিক্রিজ রেনিন সিক্রেশন বা রেনিন প্রোডাকশন মিনস ডিক্রিজ প্রোডাকশন অফ এনজিওটেনসিন, এবং তাহলে কি হবে? ডিক্রিজ প্রোডাকশন অফ অ্যালডোস্টেরন. এবং অ্যালডোস্টেরনের কাজ কি ছিল? রিঅ্যাবজর্ব দ্য ওয়াটার অ্যান্ড সোডিয়াম. তাহলে কি হবে? এখন সোডিয়াম বা ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কম হবে, তাহলে ওয়াটারটা কোথায় দিয়ে? আলটিমেট ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়ে যাবে. তার মানে ব্লাডের ভলিউমটা কমে যাবে. ব্লাডের ভলিউম কমে যাওয়া মানে কার্ডিয়াক আউটপুট কমবে, এবং কি হবে? অ্যাট্রিয়াল যে প্রেশারটা ছিল, অ্যাট্রিয়াল প্রেশারটা কমে যাবে. আমাকে অ্যাট্রিয়াল প্রেশারটা কমাতে হবে. থার্ড যে মেকানিজম তোমাকে জানতে হবে সেটা হলো, যখনই অ্যাট্রিয়ামে স্ট্রেচ হয়েছিল ডিউ টু দ্য ভেনাস রিটার্ন, অ্যাট্রিয়াম স্ট্রেচ হওয়ার জন্য কি হয়? এখান থেকে দুটো সাবস্টেন্স রিলিজ হয়. একটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, এবং আরেকটা হলো ডিক্রিজ এডিএইচ. তাহলে এখানে দেখো, ভেনাস রিটার্ন বাড়ার জন্য অ্যাট্রিয়ামে স্ট্রেচ হয়েছিল, এবং অ্যাট্রিয়ামে স্ট্রেচিং হওয়ার জন্য অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইডের প্রোডাকশনটা বেড়ে যায়. অ্যাট্রিয়াল নাট্রিউরেটিকের প্রোডাকশন যদি বাড়ে, এটা কি করে? এএনপি ডিক্রিজ দ্য সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন. তাহলে কি হবে? ওই ওয়াটার এবং সোডিয়ামটা কি এক্সক্রিটেড হয়ে যাবে, তার মানে কি ফ্লুইড ভলিউমটা কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, অ্যাট্রিয়াল প্রেশার নর্মালাইজ হয়ে যাবে. অ্যাট্রিয়ামের স্ট্রেচ যদি আরেকটা যেটা হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রোডাকশনটা কমে যায়. অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রোডাকশন যদি কমে, তাহলে একই মেকানিজম হবে, ডিক্রিজ সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন, এবং তার ফলে কি হবে? অ্যাট্রিয়াল প্রেশারটা কমে যাবে. তাহলে আমরা জানলাম হার্ট রেট কমে গেলে বেন ব্রিজ রিফ্লেক্সের মাধ্যমে কীভাবে হার্ট রেটটা বেড়ে যায়, এবং হার্ট রেট বেড়ে গেলে তাকে যদি আমরা ফ্লুইড বা ব্লাড ইনফিউজ করি তাহলে মেকানিজমের মাধ্যমে কীভাবে কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট কমে যায়, এবং তার সাথে অ্যাট্রিয়ামের যে প্রেশারটা সেই প্রেশারটাও নর্মালাইজ হয়ে যায়. ক্লিয়ার হয়েছে? তাহলে বেন ব্রিজ সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জেনে নিলাম. ওকে, চলো, থ্যাংক ইউ.